বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আজকে আমি নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনীয় 2025 অধ্যাদেশে 1 থেকে 18 ধারা পর্যন্ত যে সংশোধনীয় আনা হয়েছে সেই ধারাগুলো নিয়ে আলোচনা করব। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনীয় 2025 অধ্যাদেশটি 11 নং অধ্যাদেশে পাশ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আদেশ বলে সংবিধানের 93(1) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটি পাশ করা হয়। তাহলে এখানে যদি এমসিকিউ হয় যে 2025 সনে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনীয় অধ্যাদেশটি কত নং অধ্যাদেশ? 11 নং অধ্যাদেশ, 25 নং অধ্যাদেশ, 22 নং অধ্যাদেশ, 23 নং অধ্যাদেশ। তাহলে উত্তর হবে 11 নং অধ্যাদেশ। 2 নম্বরের এমসিকিউ যেটা হতে পারে যে এই অধ্যাদেশটি সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী পাশ করা হয়েছে। এখন 1 নম্বরে দিল 93 ক্লোজ 1, 2 নম্বরে দিল 93 ক্লোজ 2, 3 নম্বরে দিল 93 ক্লোজ 4, 4 নম্বরে দিল 93 ক্লোজ 5। তাহলে আপনারা দিবেন 93 ক্লোজ 1 অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটি পাশ করা হয়। এবার 3 নম্বর এমসিকিউ হতে পারে এই অধ্যাদেশটি কিভাবে পাশ করা হয়েছে? রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে, না সংসদের মাধ্যমে, না অন্য কোনো ক্ষমতা বলে? উপরের সব কয়টি। তাহলে কতি যেটা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আদেশ বলে এই আইনটি অধ্যাদেশ হিসেবে সংশোধন করা হয়েছে। এবার 1 নম্বরে বলা হয়েছে এই আইনটি এখন থেকে 2025 অধ্যাদেশ হিসেবে অবহিত হবে এবং সমগ্র বাংলাদেশে ইহা প্রচলিত হবে। তাহলে যদি এমসিকিউ আসে যে এই আইনটি কি হিসেবে প্রচলিত হবে, তাহলে লিখবেন যে 2025 সালের অধ্যাদেশ হিসেবে এই আইনটি প্রচলিত হবে। এবার 2 নম্বর ধারা 3টা নতুন সংজ্ঞা সংযোজন করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বলাৎকার, 2 হচ্ছে মারাত্মক জখম, আর 3 হচ্ছে যৌন কর্ম। তাহলে বলাৎকারের সংজ্ঞা দেওয়া হয়েছে 2 ডবল ছ, অর্থাৎ ছাগলের যে ছ, এই ছতে বলাৎকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। যদি কোনো শিশু বালকের মুখে বা বায়ুপথে কোনো ব্যক্তি যৌন সঙ্গম করে তাকে বলাৎকার বলে। তাহলে এমসিকিউ বলে যে কার? শিশু বালক বা শিশু বালিকা, না কোনো নারী? তাহলে এখানে এমসিকিউ হবে শিশু বালকের মুখে অথবা বায়ুপথে যদি কেউ যৌন সঙ্গম করে তাহলে সেটা বলাৎকার হিসেবে গণ্য হবে। এবার হচ্ছে মারাত্মক জখম। মারাত্মক জখমের সংজ্ঞা দেওয়া আছে 2 3 ছ, ছাগলের যে ছ, এই 3 ছতে মারাত্মক জখমের সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটি হবে দণ্ডবিধি আইনের 320 ধারায় যে সংজ্ঞায়িত করা হয়েছে সেই সংজ্ঞায়িত হবে। আর 3 যেটা যৌন কর্ম, এটা 2 ডবল ইয়তি এই সংজ্ঞা দেওয়া হয়েছে। 2 ডবল ইয়তি বলছে যৌন কর্ম যদি কোনো নারী বা শিশুর যোনিতে বা বায়ুপথে বা মুখে যদি কোনো ব্যক্তি যৌন চরিতার্থ করিবার উদ্দেশ্যে পুরুষ অঙ্গ বা অন্য কোনো অঙ্গ বা অন্য কোনো বস্তু প্রবিষ্ট করে তাকে যৌনকর্ম বলে। এখানে যৌনকর্মর ক্ষেত্রে কি বলছে, কোন কোন জায়গা? একটা হচ্ছে তার যোনিতে, তারপরে তার বায়ুপথে অথবা তার মুখে কি দিতে পারে? পুরুষ অঙ্গ দিতে পারে, অথবা অন্য কোনো অঙ্গ দিতে পারে, অথবা অন্য কোনো বস্তু প্রবিষ্ট করতে পারে। তাহলে সেটা হচ্ছে যৌনকর্ম হবে। এখন যদি এমসিকিউ আসে যে যৌনকর্মের সংজ্ঞা কত ধারায় বলা হয়েছে, দিল 2 ইও, 2 ডবল ইও, 2 3 ইও বা 2 ডবল ছ, তাহলে 2 ডবল ইওতে দেওয়া আছে। এবার আমাদের 3 ধারার কোনো পরিবর্তন নাই, 4 ধারার কিছু পরিবর্তন আসছে। সেটা হচ্ছে অর্থদণ্ডর ক্ষেত্রে, অর্থাৎ 4(1) যেটা ছিল যে এখানে অর্থদণ্ডর কথা উল্লেখ ছিল 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকার পরিবর্তে এখানে 20 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হবে। 4(2) কতে এখানেও অর্থদণ্ডের পরিবর্তন আসছে। এখানেও অর্থদণ্ড ছিল 1 লক্ষ টাকা, এখন 1 লক্ষ টাকার পরিবর্তে 10 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হবে।
4-2 খতে ছিল অর্থদণ্ড, এখানে 50,000 টাকা। এর পরিবর্তে এখন 5 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হবে। 4-3 এখানে অর্থদণ্ড ছিল 50,000 টাকা, এখন এখানে তার পরিবর্তে অর্থদণ্ড দিতে হবে 5 লক্ষ টাকা, অর্থাৎ 4-1 হচ্ছে 20 লক্ষ, 4-2 ক্ষতি হচ্ছে 10 লক্ষ, 4-2 ক্ষতি হচ্ছে 5 লক্ষ, আর 4-3 হচ্ছে 5 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হবে। এবার আমাদের 6-7 ধারা তো আগের থেকেই বাতিল, 5-6 ধারা আগের থেকে বাতিল, 6 ও 7 ধারার কোনো পরিবর্তন আসে নাই, 9 ধারার পরিবর্তন আসছে। 9 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, 9 ধারা অধিকাংশ ক্ষেত্রে পরিবর্তন, অর্থাৎ 9 ক্লোজ 1 বলছে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। এখানে ব্যাখ্যা আনছে যে কোনো নারীর বয়স 16 বছরের ঊর্ধ্বে এইরূপ নারীর সম্মতি ব্যতীত প্রলোভন দেখিয়া বা প্রলুব্ধ করিয়া সম্মতি আদায় করে যদি তার সাথে যৌন সঙ্গম করে, অথবা 16 বছরের কম বয়স্ক কোনো শিশু বা তাহার সম্মতি ব্যতীত বা সম্মতি সহকারে যদি যৌন সঙ্গম করে, তাহলে সেটা ধর্ষণের আওতায় চলে আসবে। অর্থাৎ নারী শিশু নির্যাতন আইন সংশোধনীয় 2025 9 ক্লোজ 1 ধারা মোতাবেক তার শাস্তি হবে। তাহলে কথাটা কি বলছে যে এখানে কোনো নারীর বয়স 16 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং তাকে বিবাহর প্রলোভন ব্যতীত, যদি তাহার সম্মতি ব্যতীত এবং তাকে প্রলুব্ধ করিয়া বা তাকে ভয়ভীতি দেখা যদি সম্মতি আদায় করে যৌন সঙ্গম করে, অথবা 16 বছরের কম বয়স্ক কোনো শিশু সম্মতি সহ বা সম্মতি ব্যতীত যদি যৌন সঙ্গম করে, তাহলে তার শাস্তি হবে 9 ক্লোজ 1। কথাটা একটা কথাই গুরুত্ব, সেটা হচ্ছে বিবাহর প্রলোভন ব্যতীত। এটা হচ্ছে নারী শিশু নির্যাতন আইনে 9 ক্লোজ 1 মোস্ট যে সংশোধনটা এটা। আর 9-1 আবার ক্লোজ 2 যেটা বলছে সেটা হচ্ছে ধর্ষণ, অথবা এই ধর্ষণ শব্দের পরিবর্তে বলাৎকার শব্দ ব্যবহার করা যেতে পারে। যে আমরা ধর্ষণ করছে, সেখানে আমরা বললাম যে বলাৎকার করছে, একই কথা হবে। এটা হচ্ছে 9-1 ক্লোজ 2। 9 ক্লোজ 2 কোনো পরিবর্তন আসে নাই। 9 ক্লোজ 3 একটি শব্দ নতুন সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে যদি কোনো নারীকে এক বা একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে বা এই জায়গায় সংঘবদ্ধভাবে কথাটি উল্লেখ করতে হবে, যে সংঘবদ্ধভাবে যদি যৌন সঙ্গম করে, তাহলে তার শাস্তি হবে 9 ক্লোজ 3, অর্থাৎ দলবদ্ধ বা সংঘবদ্ধ, এই কথাটার পরিবর্তন আসছে। 4 ক্লোজ 1, 4 ক্লোজ ক ও 4 ক্লোজ খ এর কোনো পরিবর্তন আসে নাই। 4 ক্লোজ গ, অর্থাৎ 4 ক্লোজ কতে বলছিল ধর্ষণ করার পরে যদি কোনো নারীকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, আর 4 ক্লোজ খতে বলছিল যে ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো নারীকে ধর্ষণের উদ্দেশ্যে হামলা করে যেটা। আর 4 ক্লোজ গতি যেটা আনছে যে ধর্ষণ করার উদ্দেশ্যে কোনো নারীকে যদি মারাত্মক জখম করে, এখানে মারাত্মক জখমের কথাটা গতি নিয়ে আসা হয়েছে। তাহলে কি বলছে, যদি কোনো নারীকে মারাত্মক জখম করিবার উদ্দেশ্যে, অর্থাৎ ধর্ষণ করিবার উদ্দেশ্যে যদি তার যৌনাঙ্গ বা স্থানে কোনো ধারালো অস্ত্র বা কোনো রাসায়নিক পদার্থ বা অন্য কোনো পদার্থ দ্বারা মারাত্মক জখম করে, তাহলে তার শাস্তি হবে 9-4 ক্লোজ গ ধারা, নতুন ধারা। এই ধারা থেকে প্রশ্ন হতে পারে। তাহলে এখানে কি বলছে যে নারীর কোথায় কোথায় যৌনাঙ্গ অথবা তার স্থানে ধর্ষণ করার উদ্দেশ্যে কি করলো, মারাত্মক অস্ত্র বা অন্য কোনো অস্ত্র বা কোনো রাসায়নিক পদার্থ দ্বারা মারাত্মক জখম করে, তাহলে তার শাস্তি হবে 4-9 ক্লোজ গ উপধারা। এবার 9-5 ধারার একটি কথা নতুন সংশোধন করা হয়েছে, যে এখানে ছিল যে পুলিশ হেফাজতে যদি কোনো নারী বা শিশু ধর্ষিত হয় বা ধর্ষণ হয়, এখানে যে পুলিশের পরে একটা কথা সংশোধন করতে হবে, অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের হেফাজতে যদি কোনো নারী বা শিশু ধর্ষণ হয়, তাহলে তাদেরও শাস্তি হবে 9 ক্লোজ 5 ধারা।
এবার আসেন 6 ধারা। 6 ধারার নতুন ধারা যেটা সংশোধন করা হয়েছে, মানে নতুন সংশোধন আনা হয়েছে এটাকে, এটা হচ্ছে যে এই 9 ধারার অধীনে ক্ষতিপূরণ আদায় করবে 15 ধারার অধীনে। অর্থাৎ 9 ধারায় যে ক্ষতিপূরণের আদেশ দিছে, অর্থাৎ অর্থের আদেশ দিছে, অর্থদণ্ড যে আদেশটা, এটা 15 ধারা অনুসারে আদায় করার পরে ওই নির্যাতনের শিকার বা অপরাধের শিকার নারীকে এটা দিতে হবে বা শিশুকে দিতে হবে। আর সে যদি না থাকে সেক্ষেত্রে তার উত্তরাধিকার হিসেবে পরিবারের যে থাকবে তাকে দিতে হবে। তাহলে 6 ধারায় কি আসলো, যে 9 ধারার অধীনে অর্থদণ্ড, 15 ধারা অধীনে আদায় পূর্বক অপরাধের শিকার ব্যক্তিকে অথবা তার উত্তরাধিকার হিসেবে তার পরিবারের কোনো সদস্যকে এই অর্থদণ্ড প্রদান করতে হবে। এটা ছিল 9-6। 10 ধারার কোনো 9 কতে কোনো পরিবর্তন আসে নাই, 9-খতে পরিবর্তন আসছে। নতুন একটা ধারা এখানে সংযোজন করা হয়েছে। এই ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যে 18 বছরের ঊর্ধ্বে যদি কোনো নারীকে বিবাহর প্রলোভন দেখিয়া তাহার সম্মতি বা আস্থাভাজন সহকারে যদি কোনো ব্যক্তি তার সঙ্গে যৌন সঙ্গম করে, তাহলে তার শাস্তি হবে 9-খ ধারা। তাহলে এখানে কি বলছে, যে ওই নারীকে বিবাহর প্রলোভন দেখানো হয়েছে এবং ওই নারীর সাথে যৌন সঙ্গম করা হয়েছে এবং ওই নারীর এখানে সম্মতি আছে বা তার আস্থাভাজন ছিল, তারপরে এই অপরাধটি সংগঠিত হয়েছে, যার কারণে এটা ধর্ষণ হয়নি। এই জন্য তার শাস্তি হবে, ওই পুরুষের শাস্তি হবে 9-খ ধারা। কথাটা মনে রাখেন, এখানে কি বলছে, বিবাহর প্রলোভন দেখানোর পরে 16 বছরের ঊর্ধ্বে কোনো নারীর তার সম্মতি বা আস্থাবোধন সহকারে যদি কোনো পুরুষ যৌন সঙ্গম করে, তাহলে তার শাস্তি হবে 9-খ ধারা। এবার আমাদের 10 ধারার কোনো পরিবর্তন নাই, 11 ধারার পরিবর্তন আসছে। 11-কতে হচ্ছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি বা ঘটানোর চেষ্টার শাস্তি ছিল। এখন এই ধারাটাকে ভেঙে 2টা ধারা করা হয়েছে। 11-কতে বলছে যে যৌতুকের উদ্দেশ্যে যদি মৃত্যু ঘটায় তার শাস্তি হবে 11-ক ধারা। 11 আবার ক, অর্থাৎ ডবল কতে বলা হয়েছে যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে তার শাস্তি হবে 11-ক ধারায়। তাহলে 11-কতে আছে মৃত্যু ঘটানো, আর 11-কতে বলছে মৃত্যু ঘটানোর চেষ্টা করা। 11-খতে কোনো পরিবর্তন নাই। 11-গতে কিছু আপনার শাস্তির পরিবর্তন আসছে। যে 11-গতে বলা ছিল যে যৌতুকের জন্য যদি সাধারণ জখম করে, তার শাস্তি ছিল অনূর্ধ্ব 3 বছর এবং সর্বনিম্ন 1 বছর। এখন এই শাস্তিটাকে পরিবর্তন করিয়া সর্বোচ্চ শাস্তি করা হয়েছে অনধিক 5 বছর এবং সর্বনিম্ন 2 বছর। এটা ছিল আমাদের 11 ধারার কথা। তাহলে 11 ধারায় সাধারণ জখমের ক্ষেত্রে এখন শাস্তি হবে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 2 বছর। আমাদের 12 ধারার কোনো পরিবর্তন নাই, 13 ধারারও কোনো পরিবর্তন নাই। 14 ধারার ক্লোজ 1-এ একটি শব্দ পরিবর্তন করা হয়েছে, যে যদি কোনো নির্যাতিত কথার পরিবর্তে নির্যাতনের শিকার কোনো নারীর, এই যে আগে ছিল নির্যাতিত, এখন হবে নির্যাতনের শিকার, কথাটি 14-ক্লোজ 1-এ ব্যবহার করতে হবে। আর 14-ক্লোজ 2-এ বলছে যে নাম ঠিকানা, এই নাম ঠিকানার পরে ছবি শব্দটি ব্যবহার করতে হবে। আর অন্য কোনো সংবাদ মাধ্যমের পরে আর 2টি শব্দ ব্যবহার করতে হবে, একটা হচ্ছে অনলাইন বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ 14 ধারার মূল কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো নির্যাতনের শিকার নারীর ছবি বা সংবাদপত্রে বা অনলাইনে বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে 14-ক্লোজ 1। আর 14-ক্লোজ 2-এ বলছে যদি এটা প্রকাশ করে তাহলে তার শাস্তি হবে 14-ক্লোজ 2 ধারা মোতাবেক। 15 ধারার আমাদের কোনো পরিবর্তন আসে নাই। 17 ধারার ক্লোজ 1-এ একটা পরিবর্তন আসছে, যদি কোনো ব্যক্তির, এই ব্যক্তির পরে মর্যাদাহানি, অর্থাৎ যদি কোনো ব্যক্তির মর্যাদাহানি করার উদ্দেশ্যে যদি কেউ কি করে, মিথ্যা মামলা দায় করে বা মিথ্যা অভিযোগ দায় করে, 2-এ বলছে যে ওই ব্যক্তির
যে মিথ্যা অভিযোগ দায়ের করলো, তাহলে তার আবেদনের প্রেক্ষিতে অথবা ট্রাইব্যুনাল তার স্বীয় ক্ষমতা বলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে কি করতে পারেন, তিনি ট্রাইব্যুনালে মামলা রুজু করতে পারেন। এখন এই ট্রাইব্যুনালে মামলা অর্থাৎ 17(2) কি বলছে, যে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যক্তি নিজে আবেদন করে মামলা রুজু করতে পারেন, অথবা ট্রাইব্যুনাল তার নিজস্ব অর্থাৎ স্বীয় ক্ষমতা বলেও সরাসরি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন। এটা ছিল 17(2). 17(3) যে কথাটা বলছে যে ট্রাইব্যুনাল 1 ও 2 উপধারায় যাই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনাল রায় প্রদানের আগে এইরূপ বিশ্বাস করেন যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে, তাহলে ট্রাইব্যুনাল যে ব্যক্তি মিথ্যা মামলা রুজু করছে সেই ব্যক্তিকে কারণ দর্শাতে পারেন এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে অর্থদণ্ড দিতে পারেন। এছাড়াও তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করলো সেই ব্যক্তিকে। তাহলে 17 ধারার 1 প্রথম পরিবর্তনটা হচ্ছে যে কোনো ব্যক্তির পরে মর্যাদাহানি কথাটা উল্লেখ করতে হবে। আর দ্বিতীয় ধারা যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে ট্রাইব্যুনাল নিজস্ব ক্ষমতা বলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন। আর তৃতীয় যে কথাটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল ওই ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা মামলা রুজু করছে বা মিথ্যা অভিযোগ দায়ের করছে তার বিরুদ্ধে কারণ দর্শাইতে পারেন এবং তাকে ক্ষতিপূরণ হিসেবে অর্থদণ্ড দিতে পারেন এবং তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডেও দণ্ডিত করতে পারেন। এই ছিল আমাদের 17 ধারার কথা। 18 ধারার অপরাধ তদন্তের ব্যাপক পরিবর্তন এখানে আসছে। এখন 18(1) যেটা ছিল যে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে, এটা বহাল আছে 1 ক-তে। 1 খ-তে যেটা বলছে যে হাতে নাতে গ্রেপ্তার না হলে এখানে 60 কার্য দিবস ছিল, এখন তার পরিবর্তে হবে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। 2 ধারার পুরাটাই পরিবর্তন। 2 ধারা বলছে যে এই যে উপধারা 1 মোতাবেক তদন্ত কার্যক্রম যদি সম্পন্ন করতে না পারে তাহলে কেস ডায়েরিতে উক্ত বিষয় লিপিবদ্ধ করিয়া কেস ডায়েরি সহ অতিরিক্ত সময়ের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করতে পারেন। ট্রাইব্যুনাল এটা বিবেচনা নেওয়ার পরে তাকে আরও অতিরিক্ত 15 কার্য দিবস সময় দিবেন। এটা হচ্ছে 2 ধারা। আর 3 ধারায় বলছে যে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা অর্থাৎ চার্জশিট দাখিল করার পরে অভিযোগপত্র দাখিল করার পরে যদি কেউ নারাজি দাবি করে তাহলে ট্রাইব্যুনাল নতুন কর্মকর্তা নিয়োগ করতে পারেন এবং নিয়োগকৃত কর্মকর্তা ট্রাইব্যুনালে আদেশের তারিখ হইতে 15 কার্য দিবসের মধ্যে মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এটা ছিল 18(3). 18(4) ও 5-এর কোনো ধারাটা বিলুপ্ত করা হয়েছে। 6 ধারায় বলছে যে 1 ধারার অধীনে মামলা তদন্তর ক্ষেত্রে বর্ধিত সময় 2 ও 3 ধারার মধ্যে যদি মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ না করতে পারে তাহলে ট্রাইব্যুনাল উক্ত ব্যক্তিকে এই বিষয়ে কি কারণে তদন্ত সম্পন্ন করতে পারেন নাই সেই বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিবেন এবং এই প্রতিবেদন পাওয়ার পরে ট্রাইব্যুনাল পর্যালোচনা করে যদি উক্ত ব্যক্তি অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা দ্বয়ের মধ্যে যদি কোনো সমস্যা বা কোনো মামলা তদন্তের ক্ষেত্রে গাফিলতি পরিলক্ষিত হয় তাহলে ট্রাইব্যুনাল তাহার বার্ষিক গোপনীয় অনুবেদনে বা চাকরি বিধিমালা অনুসারে তাকে শাস্তি প্রদানের জন্য আদেশ দিবেন। এটা ছিল 6-এর কথা। 7, 8, 9-এর কোনো পরিবর্তন নয়। 10 ধারায় বলছে যে 9 ধারার অধীনে যদি মামলা তদন্তকালে কোনো তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। তাহলে 18(1) ক-তে বলছে যে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। 18(1) খ-তে বলছে যে হাতে নাতে গ্রেপ্তার না হলে
30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। 18 ক্লোজ 2 যে কথা বলছে যে এক ধারার বর্ণিত সময়ের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সম্পূর্ণ না করা যায় সেক্ষেত্রে কেস ডায়েরি সহ ট্রাইব্যুনাল বরাবর আবেদন করতে হবে। ট্রাইব্যুনাল সন্তোষজনক হলে উক্ত কর্মকর্তাকে আরও 15 কার্য দিবস সময় দিবে। 18 ক্লোজ 3 বলছে যে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করার পর যদি নারাজি দাবি করে তাহলে ট্রাইব্যুনাল নতুন কর্মকর্তা নিয়োগ করবেন এবং নতুন কর্মকর্তাকে 15 কার্য দিবস সময় দিবেন। 4 ও 5 দ্বারা বাতিল। 18 ক্লোজ 4 ও 5 বাতিল করা হয়েছে। 18 ক্লোজ 6 বলছে যে উপধারা 1-এর নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ না করার ক্ষেত্রে উপধারা 2 ও 3 যে বর্ধিত সময় প্রদান করা হয়েছে উক্ত সময়ের মধ্যে যদি তদন্ত কর্মকারী কর্মকর্তা তদন্ত সম্পূর্ণ না করতে পারে এবং কি কারণে তদন্ত সম্পূর্ণ করতে পারেনি সেই বিষয়ে যদি তাদের কোনো গাফিলতি পরিলক্ষিত হয় তাহলে ট্রাইব্যুনাল তাদের বার্ষিক গোপনীয় অনুমোদনে বা চাকরি বিধিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে। তবে 18 ক্লোজ 7 বলছে যে চার্জশিট প্রদান করার পর আসামিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী হওয়ার নির্দেশ দিতে পারেন। 18 ক্লোজ 8 বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি সাক্ষীদের সাক্ষ্য সঠিকভাবে গ্রহণ না করে এবং সঠিকভাবে আলামত যদি না সংগ্রহ করে এবং প্রকৃত সাক্ষীকে সাক্ষ্য যদি গ্রহণ না করে এবং কোনো আসামিকে সাক্ষী হিসেবে প্রস্তাব করে তাহলে ট্রাইব্যুনাল উক্ত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। তাহলে 18 ক্লোজ 8 কি বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল সঠিকভাবে পরিদর্শন করেন নাই, সঠিকভাবে আলামত সংগ্রহ করেন নাই এবং সঠিক সাক্ষীকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন নাই এবং আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য তাকে সাক্ষী হিসেবে গ্রহণের জন্য আদালতে আবেদন করেন তাহলে উক্ত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য 18 ক্লোজ 8 ধারা মোতাবেক ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন। 18 ক্লোজ 9 বলছে যে তদন্তকারী কর্মকর্তাকে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বা ট্রাইব্যুনাল অন্য কোনো মাধ্যমে যদি মনে করে তাহলে তাকে রদ বদল করতে পারেন, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তাকে চেঞ্জ করতে পারেন 18 ক্লোজ 9 ধারা। আর 18 ক্লোজ 10 বলছে যে অত্র আইনের 9 ধারার অধীনে মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। তা প্রিয় গাইস, আজকে এই পর্যন্ত 1 থেকে 18 ধারা পর্যন্ত যে সংশোধনীয় বিষয়গুলো ছিল তা নিয়ে আপনাদের সম্মুখে আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।